আব্বু, আব্বু, আমার ড্রয়ার থেকে টাকা চুরি করেছে কে? কালকে আমি ব্যাংক থেকে 15 লাখ টাকা উঠিয়ে এনে রেখেছিলাম, ওই টাকা এখন পাচ্ছি না। আমি কি করে জানবো? তুই আর মেঘ ছাড়া তো তোদের রুমে অন্য কেউ ঢুকে না। মেঘকে জিজ্ঞেস করে দেখ সে নিয়েছে নাকি। সে হয়তো টাকাগুলো কোথায় রাখছে। নীলা চৌধুরী তার ফোনটা বের করে ফোন দিল মেঘকে। রিং হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ভাইয়া, কি হয়েছে? হঠাৎ এই সময় ফোন দিয়েছো যে? তুই কোথায় আছিস? এখনই তাড়াতাড়ি বাসায়, তোর সাথে কথা আছে। ঠিক আছে ভাইয়া, আমি এখনই আসতেছি। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে তার বন্ধু আশিককে বলতে লাগলো, আশিক, আমি এখন যাই রে। ভাইয়া ফোন দিয়েছে, বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। হঠাৎ এই সময় ফোন দিয়েছে তোর ভাই? বাসায় কিছু হয়েছে নাকি? তা তো জানি না, তবে গিয়ে দেখি কি হয়েছে বাসায়। এখন যাই রে, বিকালে চলে আসিস নদীর পাড়ে। এই বলে মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলিস? এই দেখে তোর ভাইয়া তো পাগল হয়ে যাইতেছে। তাড়াতাড়ি তোর ভাইয়ার রুমে যা। কেন আম্মু, কি হয়েছে? আর ভাইয়া অফিসে যায় নাই নাকি আজকে? গিয়েছিল, চলে এসেছে। এখন তুই তোর ভাইয়ের সাথে দেখা কর। মেঘ আর কিছু না বলে চলে গেল তার ভাইয়ের রুমে। দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাইয়া আসতে পারি? আয়। কি হয়েছে ভাইয়া? তোমাকে দেখে রাগান্বিত মনে হচ্ছে। আমার ড্রয়ারে 15 লাখ টাকা ছিল, টাকাগুলো নিয়েছে কে? আমি জানবো কি করে? তোমার টাকা তো আমি ধরি না যে আমি নিব। মেঘ, সত্যি করে বল, টাকাগুলো নিয়েছে কে? এই রুমে আমি আর তুই ছাড়া অন্য কেউ আসে না। তাড়াতাড়ি বল, টাকাগুলো নিয়েছে কে? সত্যি বলতেছি ভাইয়া, আমি টাকাগুলো নিই নাই। তবে কাজের বুয়া এসেছিল সকালে রুমে, পরে আবার চলে গেছে। মেঘ, মিথ্যা কথা বলবে না বলে দিলাম। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আর আমার চাবি বালিশের নিচে থাকে, এটা তুই ছাড়া অন্য কেউ জানে না। এমন কি কাজের বুয়াও জানে না। ভাইয়া, আমি সত্যি কথা বলতেছি, তোমার টাকা আমি নিই নাই। আমাকে বিশ্বাস করে একটু, আমি তোমার টাকা নিই নাই। তাড়াতাড়ি বলতেছি, সত্যি করে বল, তা না হলে তোর এমন অবস্থা করব, সত্যিটা বেরিয়ে আসবে। এই বলে মেঘকে মারতে লাগলো। নীলাই কিছুক্ষণ মারার পর মেঘের মা বাবা দৌড়ে এসে দেখে মেঘকে মারছে। এটা দেখে মেঘের আব্বু বলতে লাগলো, আরে নিলয়, তুই এইসব কি করতেছিস? মেঘকে মারতেছিস কেন? মেঘকে ছেড়ে দে, আমি মেঘের সাথে কথা বলতেছি। আরমান সাহেবের কথা শুনে নীলয় মেঘকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আব্বু, তাড়াতাড়ি বলো, তাকে টাকাগুলো দিয়ে দিতে আমার কাছে। ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের কোম্পানিটা আরো বড় করব ভাবছিলাম, তাই টাকা এনেছে। ঠিক আছে, আমি কথা বলতেছি। এই মেঘ, তুই টাকাগুলো নিয়ে থাকলে বলে দে তোর ভাইকে। আব্বু, আমি ভাইয়ার 1 টাকাও নিই নাই। আমাকে বিশ্বাস করতে পারো, আমি ভাইয়ার 1 টাকাও নিই নাই। নিলয়, মেঘ যেহেতু বলতেছে সে টাকাগুলো নেয় নাই, হয়তো দেখ তোর ভুল হয়েছে। তুই টাকাগুলো হয়তো কোথাও রেখেছিস, হয়তো তোর মনে নেই। আমি ড্রয়ারে রেখেছিলাম। সকালে তুমি মেঘকে বলো টাকাগুলো বের করে দিতে, তা না হলে মেঘকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব আমি। মেঘ, তুই যদি টাকা নিয়ে থাকিস বলে দে। আর তুই এতগুলো টাকা নিয়ে কি করবি বল? তোকে তো হাত খরচের জন্য প্রতি মাসে 20,000 টাকা করে টাকা দিই। আব্বু, আমি সত্যি বলতেছি, আমি ভাইয়ার টাকা নিই নাই। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি ভাইয়ার টাকা নিই নাই। আমার টাকা বের করে দে, তা না হলে এই বাড়ি থেকে বের করে দিব বলে রাখলাম। 10 মিনিট সময় দিলাম, আমি বাইরে যেতেছি। আয়সা যেতে দেখি আমার টাকা আমার বিছানার উপর রাখা আছে। এই বলে নীলয় চলে গেল। এদিকে মেঘ তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করছে। মেঘের বাবা কিছুক্ষণ চিন্তা করে বলতে লাগলো, মেঘ, আমি জানি তুই টাকাগুলো নিস নাই। এক কাজ কর, তুই এখানে থাকতে তোর ভাই তোকে মেরেই ফেলবে। এনে, এখানে 10,000 টাকা আছে, আর এই কার্ডটা নিয়ে ঢাকায় চলে যা। না আব্বু, আমি তোমাদের ছেড়ে যাব না। আমাকে ভাইয়া মেরে ফেললেও যাব না তোমাদের ছেড়ে। দেখ বাবা, এখন আমার হাতে টাকা নেই, তুই ভালো করেই জানিস। এই বাড়িটা
আর বাজারে একটা বড় দোকান ছাড়া আর কোনো কিছুই নেই। এখন যদি তোর ভাই টাকা চায়, এই দোকানটা ছাড়া আর কোনো কিছুই দিতে পারবো না। যে কাজ আমি করি নাই সেইটা আমার ঘাড়ে বসিয়ে দিতেছো কেন আব্বু? আমি তো একবার বলেছি এই বাড়ি থেকে যাব না মানে যাব না। মেঘ তার বাবার সাথে বসে বসে কথা বলছে। এমন সময় নিলয় ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আব্বু টাকা বের করে দিয়েছে নাকি? দেখ নিলয়, মেঘ টাকা নেয় নাই, সে বলতেছে। তুই হয়তো ভুল করে অন্য জায়গায় রেখেছিস, একটু খুঁজে দেখ। আমি একবার যখন বলেছি আমার ঘরে টাকা রেখেছি, তো আমার ঘরেই রেখেছি। মেঘ যেহেতু টাকা দিতেছে না, তার বিচার আমি করতেছি। এই বলে মেঘের শার্টের কলার ধরে নিচে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাচ্ছে আর বলতেছে, আর কোনোদিন টাকা চুরি তো দূরের কথা, এই বাড়িতে ঢুকতেই পারবে না, এই বলে দিলাম। এটা বলে মেঘকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। এদিকে মেঘ দরজার বাইরে বসে কান্না করছে আর বলছে, ভাইয়া প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি টাকাটা চুরি করি নাই। এই বলে কান্না করতে লাগলো। দেখতে দেখতে বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। মেঘ ঠিক সেই দরজার সামনে বসে আছে, কিন্তু কেউ তাকে ডেকে ঘরের ভেতরে নিচ্ছে না। এমন সময় দরজাটা খুলতেই মেঘ দেখতে পেল তার বড় ভাই নিলয় দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এখনো এই বাড়ি থেকে চলে যাচ্ছিস না কেন? আর একটা কথা, ভাবিস না এই বাড়িতে আবার তোকে নিয়ে যাব। এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম। ভাইয়া আমি তোমার পায়ে পড়তেছি, আমাকে এই বাড়িতে থাকতে দাও, আমি কাজ করে তোমার টাকা ফেরত দিয়ে দেব। তোর জন্য আমি কখনোই কিছু করতে পারি নাই, তুই এখনই এই বাড়ি থেকে চলে যা। আর কোনো দিন যাতে তোর এই মুখটা না দেখি আমার সামনে। এই বলে নিলয় বাইরে থেকে দরজাটা তালা দিয়ে চলে গেল বাইরে। মেঘ আর কিছু না ভেবে হাঁটতে হাঁটতে চলে গেল 3 রাস্তার মোড়ে। মেঘের এমন অবস্থা দেখে তার বন্ধু আশিক বলতে লাগলো, কি রে মেঘ, তোর এই অবস্থা কে করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে, আমি আর কখনোই বাড়িতে ঢুকতে পারবো না রে বন্ধু। কি হয়েছে আমাকে খুলে বল সব কিছু। মেঘ সব কিছু বলে কান্না করে দিল। এদিকে আশিক কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আশিক বলতে লাগলো, চল আজকে আমাদের বাসায় থেকে কালকে তুই ঢাকা চলে যাবি তোর কাকার বাসায়, পরে যা হবার হবে। এই নে রুটি আর কলাটা খেয়ে আমার সাথে আয়। মেঘ কিছু না বলে রুটি আর কলাটা খেয়ে আশিকের সাথে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই আশিকের মা এসে দরজা খুলে দিতেই মেঘকে দেখে বলতে লাগলো, কি হয়েছে মেঘ, তোমার এই অবস্থা করেছে কে? আশিক, মেঘের কি হয়েছে? তোমাকে পরে বলবো, এখন ভেতরে যেতে দাও আমাদের। তোরা দুজন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি টেবিলে। আশিক আর মেঘ চলে গেল রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে সোফায়। এমন সময় আশিকের আম্মু বলতে লাগলো, মেঘ এখন বলো তো, তোমার সাথে এমন কি হয়েছে যে তোমার বড় ভাই নিলয় তোমাকে মেরেছে? মেঘ সব কিছু বলতে লাগলো তাদের। সব কিছু বলতে বলতে কান্না করে দিল। রেহানা বেগমও কান্না করতে করতে বলতে লাগলো, চিন্তা করো না, আজ থেকে এই বাসায় তুমি থাকবে, তোমার কোনো কিছুর অভাব হবে না। না আন্টি, আমি ঢাকা চলে যাব সকালে, ওইখানে আমার কাকার বাসা আছে, তাদের ওইখানে কাজ করব আর থাকবো। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই করো। আশিক, মেঘকে নিয়ে ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি আমি। এই মেঘ চল ঘুমাতে চাই। মেঘ আশিকের সাথে চলে গেল আশিকের রুমে। দুইজন ঘুমিয়ে গেল। সকালে মেঘের ঘুম ভাঙলো আশিকের ডাকে। মেঘ ওঠ, সকাল 10টা বাজে, আর কত ঘুমাবি? আশিক উঠতেছি। মেঘ উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আশিককে নিয়ে চলে গেল বাস কাউন্টারে। আশিক মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘ বাস দিয়ে যাবি নাকি ট্রেন দিয়ে যাবি? বাস দিয়েই যাব, সমস্যা হবে না, আর এখন তো কোনো ট্রেনও পাবো না। তাই তো। মেঘ একটা টিকিট কিনে বাসে উঠে পড়লো। এইদিকে আশিক কিছু খাবার দিয়ে মেঘকে বলতে লাগলো, ঢাকায় পৌঁছে আমাকে ফোন দিস। ঠিক আছে, ফোন দিব নে। আশিক বাস থেকে নেমে গেল। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই একটা মেয়ে বাসে উঠল।
আশেপাশে কোনো সিট খালি নেই দেখে মেঘকে বলতে লাগলো। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার পাশে বসতে পারি? মেঘ একবার মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো। জি, বসতে পারেন। এই বলে মেঘ চুপচাপ বসে রইল। প্রায় 1 ঘন্টা যেতেই মেঘ তার ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। এটা দেখে পাশে থাকা মেয়েটা বলছে, আপনি তো খুব পচা মানুষ, একটা মেয়ে আপনার পাশে বসে আছে, তাকে না দিয়ে খেয়ে ফেলছেন। মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে আরেকটা চিপস বের করে মেয়েটার দিকে দিল, কিন্তু কোনো কথাই বলল না। এটা দেখে মেয়েটা আবার বলতে লাগলো, আপনি কি রাগ করেছেন চিপস চেয়েছি বলে আপনার কাছে? না, রাগ করি নাই, আপনি খেতে পারেন। খাদিজা চিপস খাচ্ছে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। দেখতে দেখতে বাস তার গন্তব্যে গিয়ে পৌঁছালো। মেঘ আর খাদিজা বাস থেকে নেমে গেল। এদিকে খাদিজা যেই চলে যেতে যাবে, এমন সময় তার মনে পড়ে গেল ছেলেটার কাছ থেকে তো চিপস খেয়েছিল, সেইটা টাকা দিয়ে দিই। এইটা ভাবতে ভাবতে পেছনে ফিরতে দেখে মেঘ নেই। তাই খাদিজা আর কিছু না ভেবেই চলে গেল বাসায়। এদিকে মেঘ দাঁড়িয়ে আছে বাস কাউন্টারে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার কাকা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, মেঘ, কোথায় আছিস রে এখন? এই তো কাকা, আমি বাস কাউন্টারে আছি, আপনি কোথায় আছেন? আমিও বাস কাউন্টারের দিকে আসতেছি, এসে তোকে ফোন দিব, তুই 5 মিনিট দাঁড়া। ঠিক আছে কাকা। মেঘ পাশে থাকা একটা বেঞ্চে বসে আছে। প্রায় 10 মিনিট পর মেঘের কাকা আসলো। মেঘের ফোন নাম্বারে ফোন দিতেই পাশে থাকা মেঘের হাতে ফোনটা বেজে উঠল। মেঘকে দেখে বলতে লাগলো, তোমার নাম মেঘ নাকি? আমার নাম মেঘ। আপনি কে? আমি তোমার কাকা। ও আচ্ছা। মেঘ তার কাকার সাথে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই তার কাকি এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ, কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন কাকি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে এসো। মেঘ ভেতরে চলে গেল। সোফায় বসে আছে। এমন সময় একটা মেয়েকে দেখে বলতে লাগলো, আপনি এই বাসায়? আমারও সেম প্রশ্ন, আপনি এই বাসায়? এটা আমার কাকার বাসা। খাদিজা, তুই মেঘকে চিনিস নাকি? আব্বু, তোমাকে না এসে বললাম যে বাসে একটা ছেলে আমাকে চিপস দিয়েছিল, এটাই সেই ছেলে। ও আচ্ছা। খাদিজা, মেঘকে তোর পাশের রুমটা দেখিয়ে দিয়ে আয় তো। মেঘ, যাও ফ্রেশ হয়ে আসো, তোমার কাকি রান্না করেছে তোমার জন্য। ঠিক আছে কাকা। মেঘ খাদিজার সাথে চলে গেল তার পাশের রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে মেঘ তার কাকার পাশে বসে আছে সোফায়। এমন সময় তার কাকা বলে উঠল, মেঘ, তোমার আব্বু সব বলেছে আমাকে। এখন তুমি কি চাকরি করতে চাও ওইটা বলো, আমি তোমাকে ওই কাজটাই দিব। কাকা, সবচাইতে বেশি ইনকাম হয় কোন কাজটাই? আমাকে ওই কাজটা দেন। সব থেকে বেশি ইনকাম তো রিক্সা চালানো। তুমি রিক্সা চালিয়ে মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে এই ঢাকা শহরে। কিন্তু তোমার আব্বু বলেছে আমার অফিসে তোমাকে চাকরি দেওয়ার জন্য। না কাকা, আমি আপনার অফিসে চাকরি করতে পারবো না। আমি রিক্সা চালাবো। আর আমাকে একটা বাসা ঠিক করে দেন, যাতে আমি ওই বাসায় থাকতে পারি। মেঘ, আমরা কি তোমার আপন কেউ না যে আমাদের বাসায় থাকতে পারবে না? আমাদের বাসায় থাকো, কোনো সমস্যা নাই। মেঘ, তোর কাকি যেটা বলতেছে ওটাই কর। আমাদের বাসায় থেকে তোর যেই কাজটা ভালো লাগবে ওই কাজটাই কর, কোনো সমস্যা নেই। আমার কোনো ছেলে নেই, আমার একটা মাত্র মেয়ে। তোকে আমি ছেলের মতো দেখি, তুই এই বাসা থেকে চলে যাস না মেঘ। ঠিক আছে, আমি এই বাসায় থাকবো, তবে আমি কাজ করব অন্য জায়গায়। আপনার অফিসে কাজ করতে পারবো না। ঠিক আছে, আমার অফিসে কাজ করতে হবে না। তোর যেই কাজ ভালো লাগে ওই কাজ করিস। এখন তোর রুমে গিয়ে রেস্ট কর, বিকালে তোকে এই শহরটা ঘুরে দেখাবে খাদিজা। ঠিক আছে কাকা। মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে সে কোনো কাজটা করবে। তার তো কোনো কাজের ধারণা নেই। এইসব ভাবছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার বন্ধু আশিক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে আশিক বলতে লাগলো, কিরে, পৌঁছে গেছিস নাকি তোর কাকার বাসায়? রে, পৌঁছে গেছি। তুই কোথায় আছিস বল তো? আমি তোদের বাসার সামনে আছি, তুই লাইনে থাক, আমি দেখি আন্টি আঙ্কেলের সাথে কথা বলে। ঠিক আছে তাহলে যা।
আশিক ফোনটা তার পকেটে রেখে চলে গেল মেঘদের বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। আশিককে দেখে বলতে লাগলো, আশিক, মেঘকে তো এই বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কি মেঘকে দেখেছো? আন্টি, মেঘ এখন তার কাকার বাসায় আছে। তার নিলয় ভাই বাসায় যায় না নাকি? আমি বিকালে তুষার আঙ্কেলকে নিয়ে তোমাদের বাসায় যাব। আমার ছেলের সাথে একটু কথা বলিয়ে দিও, এখন কথা বলা যাবে না। ঠিক আছে আন্টি, আপনি আইসেন, আমি বিকালে বাসায় থাকবো। এই বলে আশিক মেঘদের বাসা থেকে চলে গেল 3 রাস্তার মোড়ে। মেঘ তার মায়ের কণ্ঠস্বর শুনে কান্না করে দিল। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। বিকালে মেঘের ঘুম ভাঙলো খাদিজার ডাকে। মেঘ ওঠো, বিকেল হয়ে গেছে তো। তুমি না এই শহর ঘুরে দেখবে বলেছিলে? দেখবো তো। আপনি আপনার রুমে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো, আব্বু দাঁড়িয়ে আছে নিচে। মেঘ ফ্রেশ হয়ে খাদিজাদের গাড়ি করে বাইরে চলে গেল। খাদিজা সব কিছু বুঝিয়ে দিতেছে, কোন রাস্তা দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে। সকল কিছু বুঝিয়ে দিয়ে রাত 9টায় বাসায় চলে আসলো 3 জন। খাওয়া দাওয়া করে মেঘ চলে গেল তার রুমে। ফোন থেকে সিম কার্ডটা খুলে রেখে দিল। ফেসবুক আইডি লগ আউট করে অন্য একটা নতুন আইডি খুলে ঘুমিয়ে গেল। সকাল 10টা, এমন সময় খাদিজার আম্মু এসে মেঘকে ডাকতে লাগলো। মেঘ, সকাল 10টা বাজে ওঠো। তুমি না আবার কাজে যাবে বললে? আমাকে আরেকটু আগে ডাক দিতেন তাহলেই তো হতো আন্টি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। আমি সকালে কিছু খাই নাই কাকি। গ্রামের মানুষ জানেনই তো কেমন আমরা। আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমি চা বানিয়ে রাখতেছি, তুমি আসো। মেঘ ফ্রেশ হয়ে নিচে চলে গেল। চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেল গ্যারেজে। মেঘকে দেখে গ্যারেজ মালিক বলতে লাগলো, তুমি তো সেই ছেলে তাই না, যে আমাকে ফোন দিয়েছিল রাতে একটা রিক্সার জন্য? জি চাচা, আমি ফোন দিয়েছিলাম আপনাকে। এই নেন, এইখানে 5000 টাকা আছে, আর এটা আমার আইডি কার্ড। ঠিক আছে, এই নাও রিক্সা। আজ থেকে এই রিক্সা তুমি চালাবে। আর খেয়াল রেখো, রিক্সার কোনো ক্ষতি হলে তোমাকে ক্ষতিপূরণ দিয়ে রিক্সা ঠিক করতে হবে। ঠিক আছে চাচা, এখন তাহলে আমি যাই। এই বলে মেঘ রিক্সাটা নিয়ে চলে গেল রাস্তায়। গ্রামে সাইকেল চালিয়েছে, তাই রিক্সাটাও চালাতে পারছে। রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে, এমন সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই রিক্সা যাবেন নাকি 3 নম্বর সেক্টরে? জি ম্যাম, যাব, উঠেন রিক্সায়। মেয়েটা উঠতেই মেঘ রিক্সা চালাতে লাগলো। 10 মিনিটের মধ্যে চলে গেল 3 নাম্বার সেক্টরে। মেয়েটা রিক্সা থেকে নেমে বলতে লাগলো, আপনার ভাড়া কত হয়েছে? ম্যাম, আমি তো এই শহরে নতুন, এই আজকে রিক্সা নিয়ে বের হলাম, আমি তো জানি না ভাড়া কত। এই নাও 200 টাকা, এইটা রেখে দাও তুমি। আর ভাড়া না জানলে কারো কাছ থেকে জিজ্ঞেস করে নিও। আজকে থেকে তুমি রিক্সা চালাবে নাকি? ম্যাম, আজ থেকে শুরু রিক্সা চালাবো। ঠিক আছে, প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আইসো। আমি তোমার রিক্সা দিয়ে যাব, আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। 01978676, এটা আমার নাম্বার। আচ্ছা যাও তাহলে এখন। মেঘ আবারও রিক্সা চালাতে লাগলো। সারাদিন রিক্সা চালিয়ে রাতে বাসায় ফিরে কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, এত রাত হলো কেন? কাজ করছিলাম তো, তাই রাত হয়ে গেছে অনেক। ও আচ্ছা, যান ফ্রেশ হয়ে আসেন, আম্মু খাবার বাড়তেছে টেবিলে। মেঘ কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে আবার তার রুমে চলে গেল। দরজাটা লাগিয়ে আজকে কত টাকা ইনকাম করেছে তা গুনতে লাগলো। গোনা শেষ হতে দেখে 3790 টাকা ইনকাম করেছে। মেঘ টাকাগুলো বালিশের নিচে রেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো তার কাকির ডাকে। মেঘ, আজ কাজে যাবার নাকি? কাকি, যাব, আপনি যান। আচ্ছা, তুমি আসো, আমি খাবার রেডি করতেছি। সকালে কিছু খেয়ে তারপর কাজে যাও। এই বলে খাদিজার মা চলে গেল নিচে। এদিকে মেঘ বিছানায় শুয়ে আছে। প্রায় 2 ঘন্টা চলে গেল, মেঘ এখনও নিচে যাচ্ছে না দেখে খাদিজার মা আবারও মেঘের রুমে চলে গেল। এখনও মেঘ ঘুমিয়ে আছে। এটা দেখে মেঘের মাথায় হাত দিতেই বুঝতে পারলো জ্বর চলে এসেছে। মেঘ, তোমার তো শরীরে অনেক জ্বর এসেছে, আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার কাকাকে খবর দিতেছি এক্ষুনি ডাক্তার নিয়ে আসার জন্য।
না কাকি, কাকাকে ফোন দিতে হবে না, আমি এমনিতে ঠিক হয়ে যাব। আমাকে একটা নেপার ট্যাবলেট এনে দেন, তাহলেই হবে। নাপা ট্যাবলেটে কোনো কাজ হবে না, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসতেছি। এই বলে খাদিজার মা চলে গেল নিচে। খাদিজার আব্বুকে ফোন দিয়ে সব কিছু বলতেই ডাক্তার নিয়ে চলে আসলো। ডাক্তার সাহেব, মেঘের কি অবস্থা এখন? কালকে মনে হয় অনেক কাজ করছে, এর জন্য এর সারা শরীর ব্যথা করতেছে, আর জ্বরটাও বেশ চলে এসেছে। তবে চিন্তা নেই, আমি ওষুধ লিখে দিতেছি। এখন তো খাবার খাইয়ে দিয়েছেন, এই ওষুধগুলো এনে খাওয়ালে ইনশাল্লাহ জ্বর কমে যাবে। ঠিক আছে ডাক্তার, তাহলে লিখে দেন। ডাক্তার ওষুধ লিখে দিয়ে চলে গেল। এদিকে মেঘের কাকা জামাল উদ্দিন ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়ে দিয়ে বলতে লাগলো, মেঘ, তোমার আর রিক্সা চালানোর কোনো দরকার নেই, তুমি আমার অফিসে চাকরি করো, আমি তোমাকে মাসে 2 লক্ষ টাকা করে দিব। কাকা, আপনি তো দিতে পারবেন, আমি জানি। আমি আমার নিজের শক্তি আর মেধা দিয়ে কাজ করতে চাই। আপনার মতো একদিন না একদিন আমি বড় বিজনেসম্যান হব। আমি 50 লাখ টাকা দিতেছি, এটা দিয়ে একটা ব্যবসা শুরু করো, তাহলেই তুমি আমার মতো একজন বড় বিজনেসম্যান হতে পারবে। না কাকা, আমি এটা কখনোই করব না। আমি আমার নিজের টাকায় সব কিছু করবো। প্লিজ, আপনি আমাকে জোর করবেন না। ঠিক আছে, তুমি যখন চাইতেছো না, তাহলে আমিও আর তোমাকে জোর করব না। আচ্ছা, এখন তাহলে ঘুমাও তুমি, আমি যাই। ঠিক আছে কাকা। জামাল উদ্দিন চলে গেল। এদিকে মেঘ ফোন টিপছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলতেছেন? গতকাল যে আপনার রিক্সা করে এসেছিলাম, আমি সেই বলতেছি। ও আচ্ছা, সরি ম্যাম, আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি তো, তাই আজকে রিক্সা নিয়ে বের হতে পারি নাই। কালকে সকাল 10টায় এইখানে থাকবো, চিন্তা করবেন না। ঠিক আছে, এখন রাখছি তাহলে। আচ্ছা ম্যাম। এই বলে ফোনটা কেটে দিল। পরের দিন সকাল 10টায় চলে গেল সেই জায়গায়। কিছুক্ষণ পর মেয়েটা আসতেই মেঘ বলতে লাগলো, ম্যাম কোথায় যাবেন? 2 নম্বর সেক্টরে একটা পার্ক আছে, ওইখানে নিয়ে চলো আমাকে। ঠিক আছে ম্যাম। মেঘ রিক্সা চালাচ্ছে আর নীলুফা মেয়েটার সাথে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে মেঘ চলে গেল ওই পার্কে। নীলুফা রিক্সা থেকে নেমে বলতে লাগলো, আমার সাথে ভিতরে চলো। সরি ম্যাম, আমি আপনার সাথে ভিতরে যেতে পারবো না, আমার কাজ আছে। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। এই নাও তোমার ভাড়া। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি প্রতিদিন তোমার রিক্সা দিয়েই চলাচল করব, যেখানেই যায় না কেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, সমস্যা নাই। এই বলে মেঘ চলে গেল ওইখান থেকে। দেখতে দেখতে কেটে গেল 9 মাস। রাতে মেঘ বিছানায় শুয়ে শুয়ে এই 9 মাসে কত টাকা ইনকাম করেছে তা গুনতে লাগলো। গোনাগুনি শেষ করে দেখে 12,20,520 টাকা ইনকাম করেছে। টাকাগুলো গোনা শেষ হতেই এমন সময় মেঘের কাকা ঘরে প্রবেশ করলো। এতগুলো টাকা দেখে বলতে লাগলো, মেঘ, তোর কাছে এত টাকা কোথা থেকে আসলো? কাকা, আমি এই 9 মাসে এই টাকাগুলো ইনকাম করেছি। এখন ভাবতেছি একটা গ্যারেজের দোকান দিব, কি বলেন আপনি? গ্যারেজের দোকান দিতে হবে না, আমি তোকে 20 লক্ষ টাকা দিতেছি। একজন একটা পুরনো অফিস বিক্রি করবে 30 লক্ষ টাকা দিয়ে, তুই ওইটা কিনে নে, বাকিটা আমি দেখে নেব। কিন্তু কাকা, আমি অফিসের সময় দিব কি করে? আমি তো সারাদিন রিক্সা চালাই। 1 মাস রিক্সাটা অন্য কাউকে দিয়ে বল চালাতে, এই 1 মাসে তোর অফিসটা দাঁড়িয়ে যাবে। অফিসের জন্য যা যা লাগবে আমি সব কিছু এনে দিব, পরে তুই হিসাব করে টাকা দিয়ে দিস আমাকে। ঠিক আছে কাকা, এই নেন, এইখানে 12 লক্ষ টাকা আছে। তা অফিসের কাজ কখন শুরু করবেন? কালকে সকালে তোকে নিয়ে যাব অফিসটা দেখাতে, ওইখানে সকল কিছু কমপ্লিট করা হবে। এখন ঘুমিয়ে পড়, কাল থেকে অনেক কাজ আছে তোর। ঠিক আছে কাকা। মেঘ ঘুমিয়ে গেল। সকাল 10টা, মেঘের ঘুম ভাঙতেই উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে তার কাকা দাঁড়িয়ে আছে। চল মেঘ, আজকে বাইরের থেকে খেয়ে নিব নে। যে অফিসটা বিক্রি করবে ওই অফিসের মালিক আমাদের জন্য বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে ওইখানে। ঠিক আছে, চলেন তাহলে, এখন যাই আমরা। মেঘ তার কাকার সাথে চলে গেল একটা রেস্টুরেন্টে। ভেতরে ঢুকে একটা টেবিলে বসতেই একটা বয়স্ক লোক এসে বলতে লাগলো, জামাল এসেছিস? তাই এই ছেলেটা কে? এইটা আমার বড় ভাইয়ের ছেলে,
সে তোর কোম্পানিটা কিনতেছে। ও আচ্ছা, আমার কোম্পানির সব মাল ভালোই আছে, শুধু মেশিনগুলো একটু ঠিকঠাক করে নিলেই চলবে। তুই আমার বন্ধু, তাই তোর জন্য 40 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি। কিন্তু আঙ্কেল, কাকা তো বলেছে 30 লক্ষ টাকার কথা, আপনি 40 লক্ষ টাকা বলতেছেন কেন? অফিসটা 30 লক্ষ টাকা, আর জায়গা যতটুকু আছে ওই জায়গার দাম 10 লক্ষ টাকা, মোট 40 লক্ষ টাকা। মেঘ, তোর এত চিন্তা করতে হবে না, টাকা আমি দিতেছি। আশা করি তুই 5 মাসের মধ্যে অনেক টাকা ইনকাম করতে পারবি। জামির, এই নে, এইখানে পুরো টাকাটাই আছে। এই নে আমার জায়গা এবং সকল কিছু দলিল, আমি সাইন করে দিয়েছি। ঠিক আছে মেঘ, এই নাও তোমার অফিসের কাগজপত্র আর জায়গার দলিল। তা জামির, তুই কবে আমেরিকা চলে যাবি? এই তো আজকে রাতেই ফ্লাইট, তাই তো এত কম দামে বিক্রি করে দিয়েছি। তবে দোয়া করি মেঘ, যাতে অনেক বড় বিজনেসম্যান হও। মেঘ, তুমি যখন বড় বিজনেসম্যান হবে তখন কিন্তু আমাকে 1 কাপ কফি খাওয়াতে হবে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাকে কফি না, কফির পুরো ভান্ডার এনে খাওয়াবো। হা হা হা। আচ্ছা, আজকে তাহলে যাই, বাড়ি গিয়ে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, যা তাহলে, আমরাও তোর অফিসটা ঘুরে দেখে আসি কি কি লাগবে। এই বলে মেঘ আর জামাল উদ্দিন হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। সকল কিছু দেখে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে জামাল উদ্দিন আর মেঘ সোফায় বসে আছে। এমন সময় মেঘ বলে উঠল, আচ্ছা কাকা, এখন কি করতে হবে সেটা বলেন। তোর কিছু করতে হবে না, আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা সব কিছু ঠিক করে দিবে। তুই সকালে ওইখানে চলে যাস, তোর অফিস তোর মনের মতো সাজিয়ে নিস। ঠিক আছে কাকা, এখন আমি রুমে যাই, রাত তো অনেক হয়েছে। যা তাহলে। মেঘ চলে গেল তার রুমে। কাল থেকে তার জীবনটাতে নতুন অধ্যায় শুরু হবে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল মেঘ। সকাল 7টা, এমন সময় খাদিজা এসে ডাকতে লাগলো মেঘকে। মেঘ সাহেব ওঠেন, সকাল হয়ে গেছে তো, আব্বু খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। উঠতেছি। আচ্ছা, কয়েকদিন ধরে দেখছি আপনি আমার কাছে কাছে থাকেন সব সময়, কিছু বলবেন নাকি? না, কি আর বলবো, কিছুই বলার নেই। যে বোঝার সে যদি না বোঝে তাহলে আমি কি করে বলবো? আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝি নাই, এখন ভালো করে বুঝিয়ে বলেন তো কি বলতে চাইছেন। না, কিছুই বলবো না, আপনি নিচে আসেন, আব্বু অপেক্ষা করছে। খাদিজা চলে গেল। এদিকে মেঘ ভাবতে লাগলো মেয়েটা কি বলেছে তাকে। এইসব ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, ওইখানে যাইতে হবে, গিয়ে দেখতে হবে কি করতেছে ওরা। আমার লোকগুলো তো বললো সব মেশিন ঠিক করে ফেলেছে, শুধু গিয়ে দেখবো আমরা। মেশিন তো ঠিক করেছে, কিন্তু এই মেশিন দিয়ে আমি কি কাজ করব কিছুই তো বুঝতে পারছি না। আস্তে আস্তে সব কিছুই বুঝে নিবে। তুমি যে সাইকেল চালানো শিখেছো একদিনে, কিন্তু শিখো নাই, সর্বোচ্চ 15 থেকে 1 মাস সময় লেগেছে। কাকা, আচ্ছা আপনি যেটা বলবেন ওইটাই হবে। আমাদের সাথে খাদিজা আবুও যাবে নাকি? খাদিজাও যাবে। এখন খাবার খেয়ে নাও। খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। গিয়ে দেখে সবাই কাজ শেষ করে বসে আছে। জামাল উদ্দিনকে দেখে বলতে লাগলো, স্যার, সব মেশিন ঠিক করে দিয়েছি, আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। আমার কোনো দেখার দরকার নেই, তোমাদের উপর আমার ভরসা আছে। এই নাও, এইখানে 1 লক্ষ টাকা আছে, আজকে যে কাজটা করেছো এইটার বেতন। ধন্যবাদ স্যার। মেঘ ঘুরে ঘুরে মেশিনগুলো দেখতে লাগলো। এদিকে জামাল সাহেব মেঘকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কি করতে হয়। বিকেল 5টা, এখনও সবাই অফিসে। এমন সময় গাড়ির হর্নের শব্দ শুনতে পেল মেঘ। আঙ্কেল, আপনি কি কোনো গাড়ির খবর দিয়েছিলেন নাকি? বাইরে মনে হচ্ছে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। গেটটা খুলে দাও। মেঘ গেটটা খুলে দিতেই গাড়ির ভেতরে ঢুকে গেল। আস্তে আস্তে সকল মালপত্র মেঘকে পৌঁছে দিল। এদিকে দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে সকল কাজ বুঝে ফেলেছে মেঘ। রাতে খাওয়া দাওয়া করে জামাল উদ্দিনের সাথে বসে বসে কথা বলছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ম্যানেজার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, স্যার, আরিয়ান গ্রুপ অফ কোম্পানির মালিক এসেছে, এখনই নাকি ওনাকে কাপড়গুলো দিয়ে দিতে হবে। আপনি আসবেন নাকি আমি দিয়ে দিব? আপনি হিসাব করে দিতে থাকেন, আমার আসতে 10 মিনিট সময় লাগবে।
ঠিক আছে স্যার, রাখছি তাহলে এখন। মেঘ ফোনটা কেটে তার কাকার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল অফিসে। গিয়ে দেখে ম্যানেজার হিসাব করে কাপড়গুলো উঠিয়ে দিতেছে, আর এদিকে আরিয়ান গ্রুপ অফ কোম্পানির মালিক তার কেবিনে বসে আছে। মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত সপ্তাহে তোমার কাছ থেকে কাপড় নিয়েছিলাম, বেশ ভালো চলেছে কাপড়গুলো। এর জন্যই তোমার কাছে যা যা কাপড় আছে সবগুলো নিয়ে যেতে চাইতেছি। ঠিক আছে, নিয়ে যান, কোনো সমস্যা নেই। তবে আগের রেট থেকে 50 টাকা করে প্রতি গজে বেড়েছে, আশা করি এটা আপনি জানেন। জানি, তাই তো তাড়াতাড়ি নিতে এসেছি আরও দাম বেড়ে যাওয়ার আগেই। এই নাও, এইখানে 10 কোটি টাকা আছে, আজকে তোমার সকল মাল নিয়ে যাব। ঠিক আছে, আপনি চলে যান তাহলে। আমি কাপড়গুলো আপনার গাড়িতে দিয়ে ড্রাইভারকে লিস্ট দিয়ে দেব। ঠিক আছে। আরিয়ান চৌধুরী চলে গেল। এদিকে মেঘ সকল কাপড়গুলো গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারকে লিস্ট দিয়ে দিল। গাড়ি চলে যেতেই মেঘ ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার সাহেব, আপনি সকল কিছু হিসাব ব্ল্যাকবোর্ডে লিখে রেখে চলে যান, আর কালকে আসতে হবে না আপনার। কেন স্যার, আমি কি কোনো অন্যায় করেছি যে আমাকে আসতে মানা করছেন? না, আজকে তো রাত 3টা বেজে গেছে, এর জন্য আপনাকে বলেছি কালকে আসতে হবে না। কালকে আপনার দিন, আপনাকে ছুটি দিলাম। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে ফোন দিব। ঠিক আছে স্যার, তাহলে আপনি চলে যান, আমি হিসাব লিখে দিয়ে চলে যাব। মেঘ আচ্ছা বলে টাকার ব্যাগটা নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার কাকা এসে দরজাটা খুলে দিল। এত রাত জেগে থাকতে দেখে বলতে লাগলো, কাকা, আপনি এখনও ঘুমান নাই? আপনার শরীর খারাপ করবে তো। কিছুই হবে না আমার। তা এত দেরি হলো কেন আসতে? আমার কোম্পানির সকল মাল বিক্রি করে দিয়েছি, এর জন্য দেরি হয়েছে। আপনি একটু আমার রুমে আসেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসতেছি এখনই। মেঘ টাকার ব্যাগটা নিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে, এমন সময় তার কাকা রুমে প্রবেশ করলো। মেঘকে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, এখন না হয় ঘুমিয়ে থাকো, সকালে যা বলার বলবো। না কাকা, সকালে বলতে পারবো না। এই নেন, এইখানে 1 কোটি টাকা আছে। আমাকে যত টাকা দিয়েছিলেন সব আজকে দিয়ে দিলাম। কিন্তু আমি তো তোমার কাছ থেকে 80 লক্ষ টাকা পেতাম, তুমি আমাকে 1 কোটি টাকা দিচ্ছ কেন? বাকি 20 লক্ষ টাকা আমি আপনাকে খুশি মনে দিয়ে দিয়েছি, আর আমার অফিসের জন্য মাল আনতে হবে। আপনি কথা বলেন ওদের সাথে। এখন তো তুমি সব কিছুই বুঝো, এখন তুমি সামলাও সব কিছু। আমি সকালে নাম্বার দিয়ে দিব মনে, কথা বলে নিও তুমি। ঠিক আছে, কথা বলে নিব নে। এখন তাহলে আপনি গিয়ে ঘুমিয়ে থাকেন, অনেক রাত হয়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো। মেঘ ঘুমিয়ে গেল। সকালে ফজরের আজানের শব্দে মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল মসজিদে। নামাজ আদায় করে বাসায় ফিরতেই তার কাকি বলতে লাগলো, মেঘ, এত সকালে তুমি কোথায় গিয়েছিলে? মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম কাকি। তা কাকা উঠেছে নাকি? ছাদে গিয়ে দেখো, তোমার কাকা আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যাও, আমি কফি বানিয়ে আনতেছি তোমাদের জন্য। ঠিক আছে কাকি, আমি তাহলে এখন যাই। এই বলে মেঘ চলে গেল ছাদে। গিয়ে দেখে তার কাকা ব্যায়াম করছে। সকাল সকাল ফজরের নামাজ পড়ে হাঁটা এবং ব্যায়াম করা খুব ভালো। মেঘকে দেখে তার কাকা ব্যায়াম করতে করতে বলতে লাগলো, মেঘ, রাতে কি বলতে চেয়েছিলে এখন বলে ফেলো। আমার কাছে তো আরও 9 কোটি টাকা আছে। 8 কোটি টাকার মালামাল নিয়ে আসলাম, আর বাকি 1 কোটি টাকা থেকে অর্ধেক টাকা দিয়ে একটা জায়গায় রেখে দিতাম। পরে আবার যখন টাকা হবে তখন আরেকটা অফিস তৈরি করে ফেলতাম। তা পারবে, তবে জায়গা কেনার কোনো দরকার নেই এখন। আরও কয়েক বছর যাক, আরও ভালো করে বুঝো সব কিছু, তখন না হয় তুমি আরেকটা অফিস তৈরি করবে। ঠিক আছে কাকা, আপনি যেটা বলবেন এটাই হবে। আর আমি আজকে রিক্সা নিয়ে বের হবো ভাবছিলাম, আপনি কি বলেন? দেখো মেঘ, এখন রিক্সা চালানোর কোনো প্রয়োজন নেই। তুমি তোমার অফিসের পিছনে খাটো, রিক্সা চালিয়ে আর কত। আমার ফোনটা নিয়ে আসো, ব্যারদের সাথে কথা বলিয়ে দিই তোমাকে। আর যেতে হবে না, আমি নিজেই নিয়ে এসেছি। আর কে যেন ফোন দিয়েছিল তোমার ফোনে, আমি রিসিভ করতে পারি নাই। ব্যাররা ফোন দিয়েছিল, রাতে আমি কথা বলে রেখেছিলাম। তা কত বস্তা সুতা আনবে বলো, আমি বলে দিতেছি। এখানে 20x20 বেহালা সুতোটা চলতেছে ভালো, এইটা আপনি নিয়ে আসেন 500 বস্তা। আর 20x16 স্কোয়ার সুতা
এইটা নিয়ে আসেন 300 বস্তা। আপাতত এইগুলো আনলেই হবে, বাকিটা পরে আনা যাবে। ঠিক আছে আইনো। আর তোমার আব্বু আম্মু আসতেছে আজকেই। কখন আসবে আব্বু আম্মু? হয়তো রওনা দিয়ে দিয়েছে। তবে একটা কথা জানো, এই 5 বছরে তোমার ভাই একজন বিজনেসম্যান হয়ে গেছে। তুমি তোমার ভাইকে শিক্ষা দিয়ে দিবে, আর সত্যটা প্রমাণ করে দিবে যে তুমি ওই দিন টাকা চুরি করো নাই। কাকা, তা তো দিতেই হবে। আমার নামে মিথ্যা অপবাদ আমি কখনোই মেনে নিতে পারবো না। আর 5 বছর পর আমি আমার ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলবো আমি তো টাকা চুরি করি নাই, এবং তার প্রমাণও দিব। আছো। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করো গিয়ে। তোমাকে নিয়ে আমি একটা জায়গা দেখাতে যাব। ওইখানে একটা এতিমখানা এবং একটা মসজিদ তৈরি করব। ঠিক আছে কাকা, আমি তাহলে এখন যাই। এই বলে মেঘ চলে গেল। নিচে খাবার টেবিলে বসতেই খাদিজা এসে মেঘের সামনে বসতে বসতে বলতে লাগলো, আম্মু জানো, আমার না একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ছেলেটাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কোনোভাবেই ছেলেটা বোঝে না। তো ছেলেটাকে নিয়ে আয় আমাদের বাসায়, একদিন আমিও দেখি ছেলেটার সাথে কথা বলে। পরে আনবো না এক সময়, এখন খাবার দাও। মেঘ কিছু না ভেবে খাওয়া দাওয়া করে তার কাকার সাথে চলে গেল একটা জায়গায়। গিয়ে দেখে এলাকার অনেক মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে। তাদের থেকে একজন বলতে লাগলো, জামাল স্যার, আপনাকে এই জায়গাটার কথাই বলছিলাম। এই জায়গাটা যদি কিনে দিতেন তাহলে আমাদের মসজিদটা এইখানেই তৈরি করতে পারতাম। আমি যখন একবার এইখানে এসেছি তখন আর আপনাদের চিন্তা করতে হবে না। আমি নিজেই এই মসজিদ নির্মাণ করে দেব, চিন্তা করবেন না। জামাল স্যার, এখানে 50,000 টাকা আছে। আমরা এলাকার মানুষ সবাই 10,000 20,000 করে টাকা দিয়ে মোট 50,000 টাকা জমিয়েছি। এই টাকাটা আপনি রেখে দিন। আমি এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। আমি আপনাদের থেকে কিভাবে টাকা নেব? আপনারা এই টাকাগুলো দিয়ে এই মসজিদ যখন নির্মাণ করা হবে তখন 2টা ছাগল এনে পুরো এলাকার জন্য বিরিয়ানি রান্না করে খাইয়ে দিয়েন। এতেই আমি খুশি হব। এই নেন, এইখানে পুরো টাকাটাই আছে জায়গাটার। এই নেন জমির দলিল। আপনারা সব কিছু বুঝে নেন। আর কিছু জানতে চাইলে ফোন দেন আমাকে, তাহলেই হবে। ঠিক আছে, আপনি তাহলে এখন যেতে পারেন। আর এলাকার বাকি আপনারা কয়েকটা দিন কষ্ট করে এই জায়গায় নামাজ পড়েন। সামনের মাসের মধ্যে এই মসজিদ নির্মাণ কাজটা পুরোটা শেষ হবে। আপনারাও হাতে হাতে সাহায্য করবেন এই লোকগুলোকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই সাহায্য করব তাদের। বাসায় চলেন, খাওয়া দাওয়া করে এরপর যাবেন এখান থেকে। না, এখন কিছু খাবো না। আমি বাসা থেকে খাবার খেয়ে এসেছি এইখানে। যেদিন মসজিদ নির্মাণ কাজ শেষ হবে এবং মসজিদের হয়ে বিরিয়ানি রান্না করবেন, ওই দিন খাবো আমি। ঠিক আছে। জামালউদ্দিন মেঘকে নিয়ে চলে গেল তার অফিসে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। আব্বু, ভিতরে আসেন। জামালউদ্দিন আর মেঘ ভেতরে যেতেই দেখতে পেল সোফায় মেঘের আব্বু আম্মু বসে আছে। মেঘকে দেখে তার আম্মু কান্না করে দিল। এদিকে মেঘও কান্না করছে। আম্মু কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আর এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না নাকি? খাওয়া দাওয়া ঠিক মতো করি আম্মু। তা ভাইয়া আসে নাই তোমাদের সাথে? এসেছিল, আবার চলে গেছে। তার অফিসে নাকি কাজ আছে, সেইগুলো করতে হবে গিয়ে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো তোমরা। আমি একটু অফিস থেকে ঘুরে আসছি। আচ্ছা যা তাহলে। মেঘ তার বাইকটা নিয়ে চলে গেল অফিসে। পুরো অফিসে ঘুরে দেখতে লাগলো। দেখা দেখি শেষ হতেই সবাইকে ডাক দিয়ে বলছে, সবাই তো জানো আমাদের অফিসটা বেশি দিন হয় নাই, মাত্র 5 বছর হয়েছে। মালগুলো ঠিকঠাক যাচ্ছে। আমরা যদি আরও ভালোভাবে কাজ করি তাহলে আরও দাম বাড়িয়ে বিক্রি করতে পারবো কাপড়গুলো। এখন তোমাদের উপর নির্ভর করে তোমরা কেমন কাজ করবে। স্যার, আমরা যথাযথভাবে কাজ করতেছি, কোনো ভুল নেই আমাদের কাজে। এখন শুধু একটা চাওয়া, আমাদের বেতনটা যদি বাড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, এই ব্যাপারে আমি ম্যানেজারের সাথে আলোচনা করে তোমাদের জানিয়ে দিব। আর নতুন মালের অর্ডার এসেছে, আমাদেরকে আরও ভালো করে কাজ করতে হবে যাতে মালটা তাড়াতাড়ি ডেলিভারি করতে পারি। ঠিক আছে স্যার, আর মালগুলো শেষ হয়ে গেছে, এর জন্য মেশিন বন্ধ আছে কয়েকটা। চিন্তা করো না, এখনই গাড়ি চলে আসবে মাল নিয়ে। সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিও তোমরা। আমি তো থাকতে পারবো না এখানে। আর এই নাও, এইখানে 10,000 টাকা আছে।
এটা তোমাদের খাবারের জন্য দিয়েছি। ধন্যবাদ স্যার। মেঘ কেবিনে গিয়ে বসতেই গাড়ির হর্নের শব্দ পেল। যাক, গাড়ি দেখা যায় চলে এসেছে। এখন এইগুলো রেখেই না হয় বাড়িতে যাই। এইটা ভেবে গাড়ি থেকে মালগুলো নামিয়ে রেখে দিল। দুপুর 12টায় চলে গেল মেঘের বাড়িতে। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিল। ভিতরে আয় মেঘ। মেঘ চলে গেল ভেতরে। ফ্রেশ হয়ে এসে নিচে বসতেই তার বাবা বলতে লাগলো, মেঘ, আমাকে মাফ করে দিস বাবা। তোর কাছে অনেক কথা লুকিয়ে রেখেছিলাম এতটি বছর। আব্বু, তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। আমাকে সব কিছু খুলে বলবে কি হয়েছে? আমি কিছুই বলতে পারবো না মেঘের মা। তুমি সব কিছু মেঘকে বলে দাও। আর কত লুকিয়ে রাখবে এই কথাটা? শুন তাহলে, নিলয় তোর আপন ভাই না, নিলয় তোর সৎ ভাই। নিলয়কে জন্ম দিয়ে তার মা মারা যায়। নিলয়ের যখন 4 বছর বয়স তখন তোর বাবা আমাকে বিয়ে করে আনে। নিলয়ের যখন 5 বছর তখন তুই জন্ম নিয়েছিলি। এরপর থেকে আস্তে আস্তে তুই বড় হতে থাকলি। নিলয় তোকে মারতো, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, কারণ ওর মা নেই বলে। আর তোকে ওই দিন বের করে দিয়েছিল নিলয়। সে এটা প্ল্যান করে এই কাজ করেছে, কিন্তু এখন আফসোস করে তুই থাকলে তাকে অনেক সাহায্য করতে পারতি। আমাদের কাছে মাপ চেয়েছে, কিন্তু আমরা এখনো তোর কথা নিলয়কে বলি নাই যে তুই এইখানে আছিস। ভালো করেছো আম্মু। আমি নিলয় ভাইকে দেখিয়ে দিব আমিও সব কিছু পারি, আমারও সব কিছু আছে। আমি চাইলেই পারি তার মতো প্রতিদিন হাজার হাজার টাকা উড়াতে। জানিস ভাই, তোর ছোট ছেলেও একজন বড় বিজনেসম্যান। আর কয়েকটা বছর যাক, দেখবি দেশের টপ নাম্বার 1-এ থাকবে মেঘ। আমি তো এটাই চাই, আমার 2 ছেলে যেন বড় বিজনেসম্যান হতে পারে। তাই তো আমি মেঘকে অন্য কোথাও না পাঠিয়ে এখানে পাঠিয়েছি। এখন সবাই চলো, আর গল্প করতে হবে না। দুপুরের খাবার খেয়ে নিবে তোমরা। খাদিজা আসুক, সবাই না হয় একসাথে খাবো। খাদিজার আসতে দেরি হবে। ওর আজকে এক্সাম আছে, আমাকে বলে গেছে 4টার পর আসবে। ও আচ্ছা, তাহলে চলো সবাই খাবার খেয়ে নিই। সবাই খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, মেঘ চৌধুরী। ওয়ালাইকুম সালাম, কে বলতেছেন? আমি নিলয় চৌধুরী বলতেছি, নিলয় গ্রুপ অফ কোম্পানির মালিক। আমি আপনার অফিসে আসতেছি কালকে সকাল 10টায়। আপনি থাকবেন তো ওইখানে? জি অবশ্যই থাকবো, আপনি আসেন। ঠিক আছে, আজকে তাহলে রাখছি, কালকে সেই আপনার সাথে কথা বলবো। ফোনটা রেখে দিতেই মেঘ তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, নিলয় ভাইয়ের কোম্পানির নাম কি? নিলয় গ্রুপ অফ কোম্পানি। কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই, তবে যেটা অনুমান করতেছি এটা যদি সঠিক হয় তাহলে কালকে দেখা হবে নিলয় ভাইয়ের সাথে। কালকে সকাল 10টায় আমার অফিসে আসবে। ও আচ্ছা, কথা বলে দেখ কি বলে তোর ভাই। আশা করি তোর বড় ভাই নিলয়কে তুই সম্মান করবি তুই। আব্বু, অবশ্যই করব। আগে যেমন করতাম এখনও ঠিক তেমনি করব। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে মেঘ সোজা চলে গেল ছাদে। দোলনায় বসে আছে। এমন সময় পেছন থেকে কারো আসার শব্দ পেল। মেঘ তাকিয়ে দেখে খাদিজা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এত রাতে এইখানে কি করেন? কিছু করি না। আমি থাকলে আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে সমস্যা হবে নাকি? আচ্ছা, সমস্যা হলে আমি চলে যাই। এই বলে যেই খাদিজা চলে যেতে যাবে এমন সময় মেঘ খাদিজার হাত ধরে বলতে লাগলো, যেটা বলার জন্য এতদিন ধরে ঘুরঘুর করতেছেন সেটা বলে দিলেই তো হয়। আমাকে ভালোবাসেন নাকি? ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। আমি এসব ভালোবাসা বুঝি না। আপনি চাইলে আমাকে সোজা বিয়ে করতে পারেন। ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো না নাকি? এখন বলেন। এখন বলার কোনো দরকার নেই, আর কয়েকটা দিন যাক, আমি যখন বলবো বলতে তখন বলেন। ঠিক আছে, বলবো নে। এখন তাহলে চাই আমি, আব্বু আম্মু দেখলে সমস্যা হবে। ঠিক আছে, যান। খাদিজা চলে গেল। এদিকে মেঘ ফোনটা বের করে সেই চিরচেনা আগের আইডিটা লগ ইন করতেই হাজার হাজার মেসেজ, হাজার হাজার কল আসতে লাগলো। কিছুক্ষণ ফোনটা হ্যাং করে রইল। ফোনের এই অবস্থা দেখে মেঘ ফোনটা পাওয়ার অফ করে
আবার চালু করলো। মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল যে তার গল্পের পাঠক পাঠিকারা অনেকে মেসেজ করেছে। চলুন দেখে আসি কি কি মেসেজ করেছে। ভাই গল্প আপলোড দেন না কেন? আপনার গল্পগুলো অনেক সুন্দর হয়। ভাইয়া আপনি কোথায় হারিয়ে গেছেন? গল্প আপলোড দেন না কেন? তাড়াতাড়ি গল্প আপলোড দেন, আপনার গল্পের জন্য অপেক্ষায় থাকি সবসময়। এইসব আরও ইত্যাদিতেই মেসেজ করেছে। মেঘ ফেসবুকে পোস্ট করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার বন্ধু আশিকের মেসেজ। কিরে বন্ধু, ঢাকায় গিয়ে আমাকে ভুলেই গেলি? যাক ভালো ভালো, আমি তো তোর কেউ না, ভুলে যাওয়া ছাড়া অন্য কিছু তো করতে পারবি না। আরে বেটা, কাজের চাপে কোনো কিছুই করতে পারি নাই। আজকে আম্মু আব্বু এসেছে রে কাকাদের বাসায়। সকালে আমার সাথে দেখা হয়েছিল, বলেছে যাওয়ার জন্য, আমিও কাজের চাপে যাইতে পারি নাই। আচ্ছা তো একদিন গ্রামে আয়। যাবো রে, আর কয়েকটা বছর যাক, এরপর যাব। ঠিক আছে তাহলে আয়। আচ্ছা অনেক রাত হয়েছে, রাখছি তাহলে, আবার কথা হবে পরে। এই বলে আশিকও ফোন কেটে দেয়। মেঘ তার ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। সকাল 9টায় এমন সময় তার ফোনটা বাজতে লাগলো। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার ভাই বলতে লাগলো, মেঘ চৌধুরী, আমি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আপনার অফিসে চলে যাব, আপনি আসেন। ঠিক আছে, আপনি অফিসে গিয়ে বসেন, আমি আসছি। এই বলে মেঘ ফোনটা কেটে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে তাকে সবাই খাবার খাচ্ছে। মেঘকে দেখে তার মা বলতে লাগলো, মেঘ আমাদের সাথে খাবার খেয়ে নে, আমি নিজে রান্না করেছি। এখন খাবার খাবো না আম্মু, আমাকে একটা বক্সে করে খাবার দিয়ে দাও, আমি আর নিলয় ভাইয়া খাবো একসঙ্গে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি এক্ষুনি, একটু অপেক্ষা কর। মেঘ খাবার নিয়ে চলে গেল অফিসে। গিয়ে দেখে তার ভাই বসে আছে। মেঘ কেবিনে প্রবেশ করতেই নিলয় দাঁড়িয়ে বলতে লাগলো, কেমন আছেন মেঘ চৌধুরী? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটা কথা, আপনাকে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি লাগতেছে। কোথায় আর দেখবেন, হয়তো কোনো খবর নিউজে দেখেছেন। আচ্ছা যাই হোক, চলেন খাবার খেয়ে নি, সকালে হয়তো খাবার খান নাই। আপনি খাবার খেয়ে নেন, আমি এখন খাবার খাবো না, পরে খেয়ে নিব না। আপনাকে খাবার খেতেই হবে আমার সাথে, আপনার আর আমার জন্য খাবার নিয়ে এসেছি, এই নেন খাবার। ঠিক আছে দেন তাহলে। দুই ভাই মিলে খাবার খেয়ে নিল। এদিকে খাবার খেয়ে নিলয় বলতে লাগলো, আজকে খাবার খেয়েছি মনে হয়, আমার মায়ের হাতের রান্নার খাবার খেয়েছি। তা খাবার কি আপনার বউ বানিয়ে দিয়েছে? না, আমি এখনো বিয়ে করি নাই, আর এই খাবারটা আমার মা বানিয়ে দিয়েছে আমার আর আপনার জন্য। তা কিসের জন্য এসেছেন বলেন আমাকে, আমি কিভাবে হেল্প করতে পারি? আপনি তো এখন দেশের টপ 2 নম্বরে আছেন বিজনেসম্যান হিসেবে। এখন আমি চাইতেছিলাম কি আপনার অফিস থেকে কাপড় কিনে নিয়ে যাওয়ার জন্য। আমাকে দিতে পারবেন নাকি কাপড়? অবশ্যই দিতে পারবো। আপনার কত হাজার কাপড় লাগবে আমাকে বলেন, আমি আজকেই দিয়ে দিয়েছি। আমার 30,000 গজ কাপড় লাগবে। কোনটার কত টাকা দাম আমাকে বলেন, আমি এখনই টাকা দিয়ে যেতেছি। বিকেলে আমার ম্যানেজার এসে কাপড় নিয়ে যাবে। এইটার দাম 350 টাকা, এইটার দাম 520 টাকা, আর এইটার দাম 260 টাকা। আপনি কোনটা নেবেন? আপনার স্টকে মোট কয় হাজার গজ কাপড় আছে আমাকে বলেন, আমি সবগুলোই নিয়ে যাব। আমি আপনাকে সবগুলো দিতে পারবো না, কারণ আরও 2 জন বায়ার আছে, ওরাও কাপড় অর্ডার করে রেখেছে, কালকে এসে নিয়ে যাবে ওরা। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, আমাকে 520 টাকা গজের 30,000 মাল দিয়ে দেন। এনেন টাকা, এইখানে 1 কোটি টাকা আছে। বাকি টাকা আমার ম্যানেজার এসে দিয়ে যাবে এবং কাপড় নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে কাপড়গুলো রেডি করে রাখছি। নিলয় চলে গেল। এদিকে মেঘ সকল কিছু রেডি করে রেখে দিল। আস্তে আস্তে দিন যাচ্ছে আর মেঘের পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে আরও 5টি বছর কেটে গেল। আজকে মেঘকে বিশ্বের সবচেয়ে নাম্বার 1 বিজনেসম্যান হিসেবে মেডেল দেওয়া হবে। তাই মেঘ সকালে রেডি হয়ে চলে গেল কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে মেঘকে প্রধানমন্ত্রী একটা মেডেল দিয়ে বলতে লাগলো, আমি আমার জীবনে কখনোই ভাবি নাই যে এইটুকু বয়সে মেঘ দেশের নাম্বার 1 বিজনেসম্যান হয়ে যাবে। মেঘ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সামনে আরও এগিয়ে যাও, দোয়া করি।
ধন্যবাদ স্যার। স্যার, আপনি না বলেছিলেন আরও 2 জনকে মেডেল দেওয়া হবে, তাদেরকে একটু ডাক দেন, কথা বলি আমি তাদের সাথে। নিলয় চৌধুরী এবং জামাল উদ্দিন, আপনার 2 জন স্টেজে চলে আসুন। প্রধানমন্ত্রীর কথা শুনে নিলয় এবং জামাল উদ্দিন চলে গেল স্টেজে। প্রধানমন্ত্রী আবারও তাদের সাথে পরিচয় করিয়ে দিল মেঘকে। নিলয় সাহেব, আপনি কিছু বলেন? আমার আর বেশি কিছু বলার নেই, আমি শুধু মেঘকে এটাই বলতে চাই, ওর জন্য আমি দেশের টপ 10 নাম্বার থেকে 3 নাম্বার এসেছি। এই নাও মেঘ, আমার বিয়ের কার্ড। এই শুক্রবারেই আমার বিয়ে, তুমি অবশ্যই আসবে। আমি অবশ্যই আপনার বিয়েতে যাব নিলয় ভাই। মেঘ অনুষ্ঠান শেষ করে জামাল উদ্দিনের সাথে চলে গেল তার বাসায়। আজকে পুরো বাড়িটায় আনন্দে ভরে গেছে। জামাল উদ্দিন সোফায় বসতে বসতে বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল, এইখানে বসো। কাকা, কি বলবেন বলেন। আমি জানি খাদিজার সাথে তোমার সম্পর্ক আছে, আমি ওই অবৈধ সম্পর্ক দেখতে চাই না। আমি চাইতেছি খাদিজাকে তোমার হাতে তুলে দিতে। এখন তুমি কি বলো? কাকা, আমি এখন বিয়ে করতে পারবো না। এতদিন যখন অপেক্ষা করেছেন, আরও 2টা বছর অপেক্ষা করতে পারবে আশা করি। শুক্রবারে নিলয় ভাইয়ের বিয়ে, তার বিয়েতে যাওয়া ভাবছি আমি। এখন আপনি কি বলেন? এখন যাওয়াটা তোমার দরকার। বিয়ের দিনই নিলয়কে তোমার আসল পরিচয়টা দিতে পারবে, আমার মন যেটা বলতেছে। ঠিক আছে কাকা, বিয়ের দিন আমার আসল পরিচয়টা দিয়ে দিব ভাইয়াকে, সাথে আপনাকেও যেতে হবে। আমি তো যাবই। এই সব কথা বলতেছে, এমন সময় খাদিজার আম্মু এসে বলতে লাগলো, এই যে শুনতেছেন, খাদিজার জ্বর এসেছে, একটা ডাক্তার ডেকে আনেন। কি বলতেছো এইসব? খাদিজা তো সকালেই ঠিক ছিল, এখন জ্বর আসলো কি করে? চলো দেখে আসি। আগে ডাক্তার ডেকে আনেন, এরপরে দেখেন আমার মেয়েকে। মেঘ, তুমি একটু খাদিজার কাছে যাও, আমি তেল গরম করে আনতেছি। ঠিক আছে কাকি, আমি এখনই যাচ্ছি। এই বলে মেঘ চলে গেল উপরে। খাদিজার রুমে প্রবেশ করতেই দেখতে পেল খাদিজা রুমে নেই। ওয়াশরুমের কাছে যেতেই পেছন থেকে খাদিজা দরজা লাগিয়ে দিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরল। মিস্টার, আর কত ঘোরাবেন আমাকে? বিয়ে করবেন কবে ওইটা বলেন, আমি তো বুড়ি হয়ে যাচ্ছি। তুমি বুড়ি হয়ে গেলেও তোমাকেই বিয়ে করব। এখন বলো, তোমার নাকি অনেক জ্বর এসেছে, সামনে আসো তো দেখি। খাদিজা মেঘের সামনে যেতে মেঘ খাদিজার কপালে হাত দিয়ে দেখে জ্বর নেই। এটা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি মিথ্যা বলেছো কেন যে তোমার জ্বর এসেছে? মিথ্যা না বললে কি তোমাকে কাছে পাইতাম? সারাদিন তো বাইরেই থাকো, রাতে বাসায় আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও, আবার সকাল হলেই চলে যাও অফিসে। আজকে যদি এত পরিশ্রম না করতাম, তাহলে কি দেশের নাম্বার 1 বিজনেসম্যান হতে পারতাম বলো? এই দেখো, সরকার থেকে আমাকে এই মেডেলটা দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন বেশি কথা না, আমাকে একটু আদর করো। এখন আদর করতে পারবো না, বিয়েটা হোক, এরপর তো আদর করবই। তুমি আমাকে বিয়ে করতে করতে বুড়ি হয়ে যাব আমি, তার চাইতে ভালো হবে এখন আদর করো। তোমার বড় ভাইয়ের বিয়ে তো শুক্রবার আমার বান্ধবীর সাথে। কি, তোমার বান্ধবীর সাথে নিলয় ভাইয়ের বিয়ে? যাক, ভালোই হলো, 2 বান্ধবী এক বাসায় থাকতে পারবে। এই বলে মেয়ে খাদিজাকে কোলে তুলে তার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। এইভাবেই কিছুক্ষণ চলল। হঠাৎ কারো ডাকে মেঘের হুঁশ ফিরল। খাদিজা দরজা খুলতে দেখতে পেল তার মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে আম্মু, কোনো কিছু দরকার নাকি? মেঘ, তোমার কাকা ডাকতেছে নিচে যাওয়ার জন্য, তোমার সাথে কি যেন কথা বলবে বলেছে। ঠিক আছে কাকি, আমি যাচ্ছি। এই বলে মেঘ যেই উঠে যেতে যাবে, এমন সময় খাদিজার আম্মু আবার বলে উঠল, ফ্রেশ হয়ে তারপর নিচে আসো, না হলে তোমার মান সম্মান থাকবে না। খাদিজার মা এই বলে চলে গেল। এদিকে মেঘ ভাবছে এটা বলল কেন তার কাকি। বেশি কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। আয়নায় তাকাতেই দেখতে পেল তার ঠোঁটের গালে মুখে সব জায়গায় লিপস্টিকের দাগ। মেঘ ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল খাদিজা তার ফোন টিপছে। এই, আমার ফোনে কি টিপতেছো দেখি? গেম খেলছিলাম একটু। কেন, তোমার ফোন কি আমি ধরতে পারি না? অবশ্যই ধরতে পারো, কিন্তু এই ফোন না, আরেকটা ফোন আছে, ওইটা ধরবে। এটা অফিসের ফোন, এটা কাউকে ধরতে দিই না, তাই তুমিও এই ফোনটা ধরবে না, এই বলে দিলাম। ঠিক আছে, ধরবো না। এখন চলো নিচে যাই, আব্বু আম্মু অপেক্ষা করছে আমাদের জন্য। চলো যাই। এই বলে দুজনেই চলে গেল নিচে।
সোফায় বসতেই জামাল উদ্দিন মেঘ এবং খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘ আর খাদিজা, তোমাদের দুইজনকে আজকেই চলে যেতে হবে আমার বড় ভাইয়ের বাসায়, মানে মেঘদের বাসায়। আমাকে ফোন দিয়েছিল, বলেছে এক্ষুনি যাওয়ার জন্য। কিন্তু কাকা, আমি এখন গেলে তো চিনে ফেলবে। আমি না হয় কয়েকদিন পর যাই। খাদিজা, তুমি চলে যাও ওইখানে। আম্মু একা একা কিছুই করতে পারবে না। মেঘ, তোমাকেও যেতে হবে। আর নিলয়কে ফোন দিয়ে বলে দাও যে আজ থেকে তার বিয়ে অবধি এইখানেই থাকবে তুমি। আচ্ছা, দেখি ফোন দিয়ে কি বলে। এই বলে মেঘ তার ফোনটা বের করে ফোন দিল নিলয়কে। কয়েকবার রিং হতেই ফোনটা কেটে গেল, কিন্তু কেউ ধরল না। প্রায় 10 মিনিট পর নিলয়ের ফোন। হ্যালো মেঘ, হঠাৎ এই সময় ফোন দিয়েছো যে? আমি আপনার বাসায় আজ থেকে আপনার বিয়ে শেষ না হওয়া অবধি থাকবো। এতে আপনার কোনো সমস্যা হবে না তো? আরে আমার কেন সমস্যা হবে? আমি তো আরও আনন্দ পাবো, কারণ আপনার মতো এত বড় বিজনেসম্যান আমাকে আমার বাসায় থাকবে। আর আমি কিভাবে মানা করব আপনাকে বলেন? তা কখন আসবেন? আমি আজকে বিকালে আসছি। ঠিক আছে, আসেন, আমি বাসায় থাকবো। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে জামাল উদ্দিনকে বলে চলে গেল শপিং মলে। বাড়ির সবার জন্য শপিং করে সোজা চলে গেল তাদের গ্রামের বাড়িতে। বিকেল 5টা। মেঘ নিলয় ভিলার সামনে দাঁড়িয়ে আছে। তাদের আগের বাড়িটা ভেঙে নতুন করে বাড়ি তৈরি করা হয়েছে। অনেক সুন্দর হয়েছে বাড়িটা। কলিং বেল দিতে নিলয় চৌধুরী এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, ভেতরে আসো মেঘ, বাইরে দাঁড়িয়ে আসো কেন? মেঘ আর খাদিজা চলে গেল ভেতরে। শপিং ব্যাগগুলো সোফায় রাখতে রাখতে বলতে লাগলো, আম্মু আব্বু কোথায়? আম্মু আব্বু মানে বুঝলাম না। আরে ভাই, তোর আম্মু আব্বু মানে তো আমারও আব্বু আম্মু, তাই না? তাই আমি তোর আব্বু আম্মুকে আমিও আব্বু আম্মু ডেকেছি। ও আচ্ছা, আম্মু আব্বু তোমরা একটু নিচে আসো তো। মেঘ, আমি একটু বাইরে থেকে আসতেছে, তোমরা কথা বলো। নিলয় চলে গেল। এদিকে মেঘ তার আব্বু আম্মুকে দেখে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ তাদের সাথে কথা বলে মেঘ ফ্রেশ হয়ে চলে গেল পাড়ার সেই দোকানে। গিয়ে দেখে সেই চিরচেনা কয়েকটা মুখ এখনও দেখা যাচ্ছে। মেঘ দোকানের সামনে যেতেই আশিক বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনি তো দেশের টপ নাম্বার 1 বিজনেসম্যান, তাই না স্যার? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি হচ্ছি টপ নাম্বার 1 বিজনেসম্যান। তা আশিক, সবুজ, লিবন, কি খবর তোদের? আপনি আমাদের সবার নাম জানলেন কি করে? আপনার আসল পরিচয় কি বলেন তো? শালা, আমি তো তোর বন্ধু মেঘ, আজকে বাড়িতে এসেছি। কি, তুই আমাদের বন্ধু মেঘ? এটা কখনোই বিশ্বাস করতে পারি না। এই লিমন, মেঘকে ফোন দে তো, দেখি সে কোথায় আছে। লিমনকে ফোন দিতেই মেঘের ফোনটা বেজে উঠল। মেঘকে সবাই দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, বন্ধু, আজকে 10টি বছর পর তুই গ্রামে এসেছিস, তাও আবার আমরা জানি না। তা শুক্রবারে তো নিলয় ভাইয়ের বিয়ে, জানিস নাকি? নিলয় ভাইয়ের বিয়ে দিয়েই তো এসেছি। আমি ভাইয়াকে বড় একটা সারপ্রাইজ দিব, দেখি ভাইয়া কি বলে। তো চল, আজকে এই সারপ্রাইজ দিবি আমাদের সামনে। আমি নিলয় ভাইয়াকে বলি ছাদে যাওয়ার জন্য, আমরা না হয় পিছনের সিঁড়ি দিয়ে ছাদে চলে যাব। ঠিক আছে, বলে দে। আচ্ছা তোরা আয়, আমি বাসায় যাই। আর শুন, এই প্ল্যান মোতাবেক কথা বলবি ভাইয়ার সাথে, দেখি ভাইয়া কি বলে। ঠিক আছে, তুই যা তাহলে, আমরা আসতেছি। মেঘ চলে গেল বাসায়। গিয়ে দেখে নিলয় রুমে নেই, তাই ছাদে চলে গেল মেঘ। নিলয়কে মন খারাপ অবস্থায় দেখে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা না। আসলে আমি আমার ছোট ভাইকে এই বাড়ি থেকে টাকা চোরের মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলাম 10 বছর আগে। গত 6টা বছর আমি তাকে তন্ন তন্ন করে পুরো ঢাকা শহর খুঁজেছি, কিন্তু তাকে পাইনি। ও আচ্ছা, তাকে তো বের করে দিয়েছো, এখন আবার তাকে খুঁজতেছো কেন? তার তো কোনো দরকার নেই। সে আমার সৎ ভাই হলেও আমি তাকে নিজের আপন ছোট ভাই ভাবে। কেন যে আমি ওই দিন তাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলাম, আল্লাহ আমাকে হয়তো কখনোই ক্ষমা করবে না। নিলয় ভাইয়া, শুনেছি এই এলাকায় নাকি মেঘ এসেছে, আপনি জানেন না নাকি কিছু? কই, আমি তো কিছুই জানি না। তা তোরা খবর পেলি কোথা থেকে যে মেঘ এসেছে এই এলাকায়? মেঘ আমাদের ফোন দিয়েছিল, আমার ফোনে টাকা শেষ,
এখন তাকে ফোনও দিতে পারতেছি না। তুই আমাকে নাম্বারটা দে, আমি ফোন দিতেছি এখনই। 01977578676, এটা মেঘের নাম্বার। নিলয় ফোন দিতে চেয়ে মেঘের ফোনটা বারবার রিং হচ্ছে, কিন্তু মেঘ ফোন ধরতেছে না। প্রায় এইভাবেই 1 ঘন্টা কেটে গেল। মেঘের ফোন সাইলেন্ট মোডটা খুলে আবার পকেটে রেখে দিল ফোনটা। নিলয় আবারও ফোন দিতেই মেঘের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। মেঘ, তোমার ফোনে কে যেন ফোন দিয়েছে, কথা বলো। জি ভাই, কথা বলবো। এই বলে মেঘ ফোনটা বের করে রিসিভ করে কানের কাছে নিতেই নিলয় কান্না করতে করতে বলতে লাগলো, মেঘ ভাই আমার, তুই কোথায় আছিস? প্লিজ বাড়িতে ফিরে আয়, আমি যা করেছি ভুল করেছি, প্লিজ বাড়িতে ফিরে আয়। ভাইয়া, আমি তো তোমার কাছেই আছি। এই কথা শুনে নিলয় পেছনে ফিরে দেখে মেঘ কথা বলছে। মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ তুই এখানে? ভাইয়া, আমি তোমার ভাই, সে ছোট্ট মেঘ। এইটা বলেই মেঘ নিলয়কে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ দুজনের শোক বিনিময় করলো। চলো ভাইয়া, এখন ঘরে যাই, অনেক রাত হয়েছে। চলো। আশিক, তোমার বন্ধুদেরকে নিয়ে আজকে আমাদের বাসায় থেকে যাও, অনেক তো রাত হয়েছে। না ভাইয়া, আমরা এখানে থাকতে পারবো না, বাড়িতে যাইতে হবে, আমাদের কাজ আছে। আচ্ছা তাহলে যাও। নিলয় আর মেঘ চলে গেল নিচে। গিয়ে দেখে খাদিজার মা বাবারাও চলে এসেছে। এটা দেখে বলতে লাগলো, কাকা কাকি আপনারা এখানে? তোমাদের দুইজনের বিয়ে একদিনই হবে, এইটার প্ল্যান করছিলাম আমরা। নিলয়, মেঘ, তোমরা দুইজন এইখানে বসো। নিলয় আর মেঘ বসে রইল। এদিকে সবাই প্ল্যান করতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে সবাই নাস্তা করে চলে গেল বিয়ের বাজার কেনাকাটা করতে। আস্তে আস্তে সমস্ত কিছু কেনাকাটা শেষ হয়ে গেল, একদিনেই শেষ। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। রাতে খাদিজা আর মেঘ ছাদে বসে আছে। এমন সময় নিলয় আসলো। তাদের দুজনকে দেখে বলতে লাগলো, মেঘ, তোর সাথে কিছু কথা ছিল, একটু আমার রুমে আসিস তো। ঠিক আছে ভাইয়া, যাও তাহলে তুমি, আমি আসছি একটু পর। মেঘ খাদিজার সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেল নিলয়ের রুমে। নিলয়কে চিন্তিত অবস্থায় দেখে বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন, আমাকে বলো তো। তেমন কিছু না, আসলে বিয়েটা কিভাবে হবে এটাই বুঝতেছি না। দুইজনের বিয়ে, তো আবার দুই বাড়িতে যেতে হবে। কোথাও যেতে হবে না, আমাদের বড় মাঠে বিয়ে হবে, সবাই ওইখানেই থাকবে। মেঘ নিলয়ের সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেল। আজকে মেঘ আর নিলয়ের বিয়ে। সকালে মেঘ আর নিলয়কে গোসল করিয়ে বাকি সবাই রেডি হয়ে গেল। এদিকে আশিক এবং তার বন্ধুরা চলে এসেছে। মেঘ আর নিলয়কে এমন অবস্থায় দেখে বলতে লাগলো, বাবা, দুই ভাইকে এইখানে রেখে চলে গেছে, চলো তোমাদেরকে আমরাও একটু আটা ময়দা মাখিয়ে দেই। কে তোরা এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, সবাই চলে গেছে তো ওখানে। আব্বু, যাবো এখন। এই বলে মেঘ, নিলয়, আশিক আর তার সকল বন্ধুরা চলে গেল অনুষ্ঠানে। গিয়ে দেখে বউ আগেই এসে বসে আছে। খাওয়া দাওয়া শেষ হতেই কাজে চলে আসলো। আজকে কি দুইজনের বিয়ে হবে নাকি একজনের? দুজনের বিয়ে হবে। কেন, আপনার কোনো সমস্যা আছে নাকি দুজনের বিয়ে পড়াতে? আমার সমস্যা থাকবে কেন, আমার কাজই তো বিয়ে পড়ানো। কাজে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সকল নিয়ম কানুন মেনে দুই বউকে বাসায় আনতেই সবাই বরণ করে দুই বউকে ভেতরে নিয়ে গেল। এদিকে মেঘ আর নিলয়ের কোনো খোঁজই নিল না। বাবা, বন্ধু, তোরা কি চমক দেখাইলি? তোদের সাইরা বউদের নিয়ে গেছে। নিয়ে যাক নিলয় ভাইয়া, চলো আমরাও ছাদে গিয়ে আড্ডা দিই। যখন সময় হবে তখন ওরা নিজেরাই এসে ডেকে নিয়ে যাবে। চল। মেঘ সবাইকে নিয়ে চলে গেল ছাদে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। রাত প্রায় 2টো। এমন সময় মেঘের আম্মু এসে বলতে লাগলো, কিরে, তোরা দুই ভাই এখনো ঘরে যাস নাই? আমি তো ভেবেছিলাম তোরা কখন চলে গেছিস ঘরে। যা, তাড়াতাড়ি ঘরে যা, মেয়ে দুইজন একা একা বসে আছে। আম্মু, যেতেছি তো। এই বলে মেঘ আর নিলয় চলে গেল। তাদের রুমে গিয়ে দেখে তাদের বউরা বিছানায় বসে আছে। মেঘ বিছানার কাছে যেতেই খাদিজা এসে পা ধরে সালাম করতে লাগলো। এটা দেখে মেঘ বলতে লাগলো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, দোয়া করি তোমরা যাতে 1000 বছর বেঁচে থাকো।
এই কুত্তা, আমি তোর কোন কালের মা লাগি রে যে আমাকে মা বলে ডাক দিস? সরি বউ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাকে। তোর কোনো মাফ নেই আজকে। এই বলে খাদিজা মেঘকে পিটাতে লাগলো। প্রায় 30 মিনিট পিটানোর পর খাদিজা বলতে লাগলো, এই কুত্তা, এখন যদি আদর না করিস তাহলে তোর কপালে শনি লেখা আছে, এই বলে দিলাম। মেঘ বেশি কিছু না ভেবে খাদিজার ওপর ঝাঁপিয়ে পড়লো। আস্তে আস্তে খাদিজার ঠোঁট, মুখে, নাভিতে সকল জায়গায় চুমু দিতে লাগলো মেঘ। অন্যদিকে খাদিজাও কেঁপে কেঁপে উঠছে। বাকিটা আর জানতে হবে না, বেশি রোমান্টিক দিলে পরে আবার সমস্যা। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে।